প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পাঠ 4, অনুচ্ছেদ 1 থেকে 149। এখানে প্রথম তফসিলের অনুচ্ছেদ 1 থেকে 149, মোকদ্দমা সংক্রান্ত তামাদির মেয়াদ। মোকদ্দমা বলতে মানে দেওয়ানি মূল মামলা ক্ষেত্রে তামাদির মেয়াদ কত, শুট বা মোকদ্দমা। এখানে কিন্তু ফৌজদারি মূল মামলা প্রযোজ্য না, তাই ফৌজদারি মূল মামলার কোনো মেয়াদ দেওয়া থাকে না। এখানে 149টি অনুচ্ছেদে শুধুমাত্র দেওয়ানি মূল মামলা বা শুটের ক্ষেত্রে মেয়াদ দেওয়া আছে। মোকদ্দমার বিবরণ, যেটা প্রথম বিভাগে আছে, অনুচ্ছেদ নাম্বার আছে বাম দিকে, মাঝখানে কি মামলা এবং ডানে আছে মেয়াদ। অনুচ্ছেদ 2-এ বলা হচ্ছে কোনো কাজ করে বা কোনো কাজ করা থেকে বিরত থেকে যদি কারো ক্ষতি হয়, তাহলে এই ক্ষতিপূরণের জন্য মামলা করা যাবে। তাহলে শুট ফর কম্পেনসেশন বা ক্ষতিপূরণের মামলা বা মোকদ্দমা, এটা করার জন্য তামাদির মেয়াদ হচ্ছে 90 দিন। এখন এই 90 দিন শুরু হবে কোথা থেকে? যেদিন ক্ষতি হলো সেদিন থেকে। তাই কবে থেকে শুরু হলো এইটা আমি নোটে রাখিনি। এটা এমনি কমন সেন্স যে যেদিন ক্ষতি হলো সেদিন থেকেই তো মেয়াদ শুরু হবে। তাহলে এটা হচ্ছে 90 দিন। অনুচ্ছেদ 3, এটা খুবই গুরুত্বপূর্ণ। SR অ্যাক্টের সেকশন 9, মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মতে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল, উদ্ধার, রিকভারি অফ পজিশন, এটা হচ্ছে 6 মাসের মধ্যে মামলা করতে হয় যেদিন বেদখল হলো সেদিন থেকে। 7, ভৃত্য বা কোনো চাকর বা সার্ভেন্ট বা কারিগর বা শ্রমিকের মজুরি, কাজ করে নিলাম, তাকে মজুরি দিতে হবে। এখন যদি মজুরি না দেওয়া হয়, ওই মজুরির জন্য ওই শ্রমিক কিন্তু মালিকের বিরুদ্ধে মামলা করতে পারবে। তো যেদিন কাজ করলো সেদিনই তো মজুরি দিয়ে দেওয়া উচিত। তো সেই দিন থেকেই 1 বছরের মধ্যে মামলা করতে হবে যদি মজুরি না দেয়। 10, অগ্রকয়ের অধিকার বলবৎ করার জন্য মামলা করতে হবে, মানে প্রিয়াম্পশন শুট করতে হয় যেই দিন জানতে পারলো বা যেই দিনকে দলিল হয়েছে সেদিন থেকে 1 বছরের মধ্যে। 12, বিক্রয় রদ, মানে বিক্রয় রদ বলতে এখানে টু সেট এসাইড, এই বিক্রয়টা হচ্ছে অকশন বা নিলামে একজনের সম্পত্তি বিক্রয় করে ফেলছে। সে মামলায় হেরে গেছে, তার সম্পত্তির যেটা টাকা দেওয়ার কথা দিচ্ছে না, তো তার সম্পত্তি নিলামে তুলেছে আদালতের মাধ্যমে। তো ওই নিলামে বিক্রয় হয়ে যাচ্ছে, ওই তো ওই নিলাম বিক্রয়টা রদ বা বাতিল করার জন্য বা থামিয়ে দে বা স্টে করার জন্য, বাতিলের জন্য যে মামলা, সেটা নিলাম বিক্রয়ের দিন থেকে 1 বছরের মধ্যে মামলা করতে হবে, তাহলে যার সম্পত্তি সে ফেরত পাবে। 19, অনুচ্ছেদ 19, মিথ্যা কারাদণ্ড ভোগ। একজন কি করেছে? ফর কম্পেনসেশন ফর ফলস ইমপ্রাইজনমেন্ট, ভুল করে একজনকে কি করেছে, মামলা হয়েছে এবং সে জেলে চলে গেছে। তো জেলে চলে যাওয়ার কারণে তার যদি ক্ষতি হয়, তার সম্মানের ক্ষতি, তার সময়ের ক্ষতি, তারপর চাকরিও চলে যেতে পারে জেলে থাকার কারণে, তো ক্ষতিপূরণের মামলা করতে পারে 1 বছরের মধ্যে। 22, অনুচ্ছেদ, অন্যান্য ক্ষতির জন্য ক্ষতিপূরণ, আরো যে যে প্রকারের ক্ষতি আছে সবগুলোর জন্য 1 বছর। মনে করেন মারামারির মামলা মারামারি বলতে ওই যে আঘাত করলো, গুরুতর আঘাত, গুরুতর আঘাত করলে কি করি আমরা? পেনাল কোডে মামলা করি। পেনাল কোডে মামলা করলাম, পেনাল কোডে মামলা করলে আসামির কি হতে পারে? জেল হতে পারে, অর্থদণ্ড হতে পারে। কিন্তু কেউ যদি আঘাতের ফলে তার চিকিৎসা খরচ মনে করেন কয়েক লাখ টাকা হয়ে গেল, 5 লাখ টাকা চিকিৎসা খরচ হয়ে গেছে, এখন এই চিকিৎসা খরচ ওঠানোর জন্য সে আবার আলাদাভাবে সিভিল মামলাও করতে পারে, ক্ষতিপূরণের মামলা। তো এই যদি ক্ষতিপূরণের মামলা করে এবং তার ডকুমেন্ট দেখায় যে এই আঘাতের ফলে আমার ক্ষতি হয়েছে, চিকিৎসা খরচ আমার 5 লাখ টাকা, তাহলে এই 5 লাখ টাকা কিন্তু জাগাত করেছে, তার মাধ্যমে উঠানো সম্ভব। সিভিল মামলা করতে হবে সেক্ষেত্রে। ক্রিমিনাল মামলার পাশাপাশি সিভিল মামলাও করা যাবে, উভয় মামলাই করা যায়। 23, বিদ্বেষমূলক ফৌজদারিতে সোপর্দ, ক্ষতিপূরণ, কম্পেনসেশন ফর ম্যালিসিয়াস প্রসিকিউশন। 23 সালে এই প্রশ্নটি এসেছিল, ইংলিশে আসছিল। ম্যালিসিয়াস প্রসিকিউশনের জন্য ক্ষতিপূরণের মামলা কত বছরের মধ্যে করতে হবে? 1 বছরের মধ্যে। কত অনুচ্ছেদ? 23। 24, লিখিত কুৎসা দ্বারা যদি কেউ মানহানি করে, আমরা মানহানি পেনাল করে দেখলাম, মানহানি করলে সেখানে পেনাল করে মামলা হবে, তার আহ জেল জরিমানা হতে পারে। কিন্তু এখানে ক্ষতিপূরণ বা কম্পেনসেশনের জন্য মামলা করতে পারে 1 বছরের মধ্যে, যেই দিন ক্ষতি হলো সেদিন থেকে। 25, মৌখিক কুৎসা দ্বারা মানহানি, মানে 24-এ লিখিত, 25-এ হচ্ছে মৌখিক।
এটাও 1 বছরের মধ্যে মামলা করতে হবে, যেদিন কুৎসার রটালো সেই দিনই ক্ষতি হলো, সেই দিন থেকেই। 31, পূর্ণ অর্পণ না করা বা বিলম্বে অর্পণ বা ক্ষতি, মনে করেন আমি কাঁচামাল অর্ডার করেছি, এই কাঁচামাল অনেক সময়, যেমন রাজশাহী থেকে কিন্তু কাঁচামাল সবজি, আলু, তারপরে পটল, বেগুন, এগুলো ঢাকায় যায়, তারপর মাছ। তো এই মালগুলো যদি ট্রাকে করে যায় বা কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যায়, তো এইটা কিন্তু যদি সময় মতো না পৌঁছে, তাহলে কি হবে? সময় মতো না পৌঁছলে নষ্ট হয়ে যাবে, তাহলে ক্ষতি হবে। তার মানে দিলই, ডেলিভারি করলো না অথবা বিলম্বে ডেলিভারি করলো, যার ফলে যে প্রকৃত সম্পদের মালিক, ওই কাঁচামালের মালিক বা ওই প্রোডাক্টের মালিক, সে কিন্তু এই যে গুডস, গুডস মানে কি, পণ্য সামগ্রী, সে ক্ষতিগ্রস্ত হলো। তাহলে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। 32 থেকে 36 সবগুলোতেই একই, 2 বছর মেয়াদ। কি, ভিন্ন উদ্দেশ্যে সম্পত্তির ব্যবহার, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের বিরুদ্ধে মামলা, অর্থাৎ লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বলতে বৈধ যে প্রতিনিধি, তার বিরুদ্ধে মামলা। এখানে বিভিন্ন ক্ষেত্রে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের বিরুদ্ধে কয়েকটা ক্ষেত্র বুঝিয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু ওই 2 বছর। 39, অনধিকার প্রবেশ এর জন্য ক্ষতিপূরণের মামলা। অনধিকার প্রবেশকে ইংরেজিতে কি বলে? ট্রেস পাস। আমরা পেনাল কোডে দেখেছি, ট্রেস পাস করলে তার বিরুদ্ধে পেনাল কোডে মামলা হবে, তার সাজা হবে, কারাদণ্ড হবে। তো এই কারাদণ্ড দিয়েও যদি ক্ষান্ত না হয়, কেউ যদি কারো সম্পত্তিতে জোর করে ভোগ মানে যে উদ্দেশ্যে হোক না কেন প্রবেশ করার কারণে তার সম্পত্তির ক্ষতি হয়। মনে করেন একজন আরেকজনের জমির মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করার কারণে যদি মনে করেন যে অনেক সময় ট্রাক্টর নিয়ে কারো যদি ধানের জমিতে নেমে পড়ে, তাহলে ধান ক্ষতি হতে পারে, ফসল ক্ষতি হতে পারে। তাই ক্ষতি করলে কি হবে? মামলা করতে পারবে ক্ষতিপূরণের 3 বছরের মধ্যে। একটা বিষয় লক্ষ্য করেছেন কি, প্রথমে 90 দিন, মানে সবচেয়ে কম 3 মাসের মতো, 90 দিনের ডাবল হচ্ছে 6 মাস, 6 মাসের ডাবল হচ্ছে 1 বছর। তার মানে সিরিয়ালে ধীরে ধীরে অনেক সময় ডাবল করে বাড়ছে। 1 বছরের পরে ডাবল হচ্ছে 2 বছর, 2 বছর পর ডাবল 4 বছর নাই, 4 বছরে কোনো মেয়াদ হয় না, 3 বছর আছে, মানে 1.5 গুণ এখানে, 3 বছরের মেয়াদ আছে। 3 বছরের পর আছে 6 বছর, 6 বছরের পরে 12 বছর, 12 বছরের পরে 24 বছর, 24 বছরের পরে 30 বছর, 30 বছরের পরে 60 বছর। এগুলো হচ্ছে মেয়াদ। এগুলো লক্ষ্য করবেন কোনগুলো ভ্যালিড মেয়াদ। তাহলে এবার আমরা শুরু করলাম 3 বছর, 39 থেকে 40-এ কপিরাইট সহ অন্যান্য ক্ষতিপূরণ, মানে কপিরাইট কেউ যদি ভঙ্গ করে, আমি একটা বই পাবলিশ করলাম, আমার বই বিনা অনুমতিতে কেউ যদি কপি করে আবার পাবলিশ করে, তাহলে আমার যদি ক্ষতি হয়, আমি ক্ষতিপূরণের মামলা 3 বছরের মধ্যে করতে পারবো, যেদিন কপি করলে আমার ক্ষতি করলো সেদিন থেকে। 42, অন্যায়ভাবে নিষেধাজ্ঞা বা ক্ষতিপূরণ। আচ্ছা, অন্যায়ভাবে নিষেধাজ্ঞা বা ক্ষতিপূরণ, এটার জন্যও 3 বছর। 44, নাবালকের অভিভাবক কর্তৃক সম্পত্তি হস্তান্তর কেউ যদি করে, মানে একজন নাবালক তার অভিভাবক সম্পত্তি আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে, গার্ডিয়ান, তাহলে সেটা বাতিলের জন্য কিন্তু 3 বছরের মধ্যে মামলা করা যাবে। 57, 57 থেকে প্রশ্ন আসে, টাকা ধার নিয়েছে, টাকার পরিবর্তে টাকা দিব, মানে ভাই আমাকে 5,000 টাকা ধার দেন, আমি কিছুদিন পর দিয়ে দিব, 1 মাস 2 মাস পর, বা 1 লাখ টাকা ধার দেন, 1 মাস পর দিয়ে দিব, টাকার পরিবর্তে টাকা দিয়ে পরিশোধ করবে, এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে ওই যেদিন অস্বীকার করবে টাকা দেবে না, আমি টাকা ধার নিয়ে নি বা টাকা তোমাকে দিব না, তুমি যা পারো তাই করো, যেদিন অস্বীকার করবে ওই অস্বীকারের তারিখ থেকে 3 বছর। 58, ধার, টাকা ধার নিয়েছে, টাকার পরিবর্তে পরিবর্তে একটা চেক দিয়েছে, সেক্ষেত্রে 3 বছরের মধ্যে মামলা করা যাবে। 32 থেকে 36-এ বলছে ভিন্ন উদ্দেশ্যে সম্পত্তি ব্যবহার, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের বিরুদ্ধে মামলা। মনে করেন যে মনে করেন আমার একটা কি আছে, চেম্বার আছে, আমার চেম্বারে আমি একজন জুনিয়রকে বসিয়ে রেখেছি। এখন জুনিয়রকে আমি দায়িত্ব দিয়েছি এই কাজ করা, একটা কম্পিউটার আছে, এখন আমার জুনিয়র আমার কম্পিউটারটা বিক্রয় করে দিল, আমি কি আমার জুনিয়রকে আমার কম্পিউটার বিক্রি করে দিতে বলেছিলাম? তার মানে আমার কম্পিউটার সে ব্যবহার করতে বলেছি যে যে উদ্দেশ্যে আমার কাজ করবে,
আবার যদি আমার কম্পিউটার বিক্রয় করলো না, কিন্তু আমার যে কাজ করার কথা সে কাজ না করে সে ভিন্ন কাজ করছে, আমার মানে কোর্টের কাজ না করে তার ব্যক্তিগত কাজ করছে বা অন্য কারো কাজ করে দিচ্ছে, তাহলে আমি আমার ক্ষতি হয়েছে বলে তার বিরুদ্ধে মামলা করতে পারবো। এরকমই মনে করেন আমি আমার একজন প্রতিনিধি তৈরি করেছি বা আমার ম্যানেজার বা আমার কোনো কর্মচারী যে আমার হয়ে কাজ করছে, বা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি যে আমার হয়ে কাজ করছে, যাকে যে দায়িত্ব দিয়েছি দায়িত্বের বাইরে যে কাজ করে আমার সম্পত্তির ক্ষতি করে ফেলেছে, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। এখানে 32 থেকে 36 সবগুলোই হচ্ছে 2 বছর মেয়াদ, এবং সবগুলোই হচ্ছে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ মানে বৈধ প্রতিনিধির বিরুদ্ধে মামলা। কয়েকটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, তো ক্ষেত্রগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট এভাবে মনে রাখেন তাহলে হবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে খুব একটা আসেনি, এ যাবৎ কখনো আসেনি, আসতে পারে বলে এইভাবে রেখেছি। 59, টাকা ধার নিয়েছে এবং চাহিদা মাত্র পরিশোধযোগ্য যে সম্পদ, হ্যাঁ, তো সেটা দিবে বলেছে, তো সেটা 3 বছরের মধ্যে মামলা করতে হবে। 66 থেকে 80, এখানে মুচলেখা বিনিময় পত্র বা অঙ্গীকার পত্র, অর্থাৎ বন্ড, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট ইত্যাদি দিয়েছে কিন্তু টাকা দিচ্ছে না, পরে অস্বীকার করলো দিতে, তো অস্বীকারের তারিখ থেকে মামলা করা যাবে 3 বছরের মধ্যে টাকা আদায়ের জন্য। 83, চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ, চুক্তি করেছে চুক্তিতে ক্ষতিপূরণ হয়ে, মনে করেন চুক্তি ভঙ্গ করেছে, এখন এই চুক্তি প্রবলের মামলা করা যায়। আমরা পরবর্তী যে আইন, এটা আগামী কালকেই দেখবো, হ্যাঁ, এসআর অ্যাক্টে, যে চুক্তি প্রবলের মামলা করা যায় 12 ধারায়। মানে আমার চুক্তিতে যা আছে আমাকে এটাই আমি চাই, তো যদি মনে করি যে চুক্তি যেটা আছে সেটা না আছে, আমি জাস্ট চুক্তি ভঙ্গের কারণে যে আমার ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ দেওয়া হোক, সে ক্ষতিপূরণটা দিয়ে দিলে আমার চলবে, সেক্ষেত্রে 3 বছরের মধ্যে মামলা করা যাবে। কিন্তু চুক্তি প্রবল করার জন্য মামলার মেয়াদ কিন্তু আবার 1 বছর। 113-তে আমরা দেখব। 84, এইটা কিন্তু এসেছিল, অ্যাডভোকেট কর্তৃক খরচার, বাই অ্যান অ্যাডভোকেট ফর কস্ট। মনে করেন যে অ্যাডভোকেট মক্কেলের বিরুদ্ধে মামলা করবে, মক্কেল কিচ্ছে না, খরচের টাকা দিচ্ছে না, 3 বছরের মধ্যে মামলা করা যাবে। 91, এটা গুরুত্বপূর্ণ, 79 ধারা, 39 ধারায়, 39 ধারা বলতে এসআর অ্যাক্ট, মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় কোনো দলিল রদ বা বাতিল যদি করতে চায় কেউ, তাহলে 3 বছরের মধ্যে মামলা করতে হবে, অথবা যদি কোনো দলিল রদ বা বাতিল বিষয়ে যদি কোনো বিধান না থাকে নির্দিষ্ট, সেই ক্ষেত্রেও 3 বছর। 92, 42 ধারা, 42 বলতে ঘোষণামূলক মামলা, এটাও এসআর অ্যাক্টের 42 ধারা কথা বলা হচ্ছে। এখানে যত ধারা উল্লেখ করা আছে সবগুলো কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন বা এসআর অ্যাক্টের ধারা। দলিল জাল মর্মে যদি ঘোষণা কেউ চাই, তাহলে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। এখান থেকেও মামলা আসে কিন্তু, সরি, প্রশ্ন আসে পরীক্ষায়, এবং মামলাও হয় বাস্তবে। 93, 42 ধারায় বলবৎ প্রয়াস বা দলিল জাল মর্মে ঘোষণা, মনে করেন যে একজন একটা দলিল, যেটা জাল দলিল, সে জাল দলিলটা বাস্তবায়নের চেষ্টা করছে, একজন জাল দলিল তৈরি করেছে, করে অন্য সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা করছে, তাকে আটকানো অথবা এটা যে জাল এটা ঘোষণার জন্য মামলা করা যাবে 42 ধারায়। সেটা 3 বছরের মধ্যে করতে হবে, কখন? যেদিন জানতে পারলো বা যেদিন জাল দলিল হয়েছে, দলিলে উল্লেখিত যে দলিল রেজিস্ট্রি যেদিন হয়েছে সেদিন থেকে 3 বছরের মধ্যে, অথবা যেদিন জানতে পারলো দলিল সম্পর্কে সেদিন থেকে 3 বছর। 95, প্রতারণামূলকভাবে প্রাপ্ত ডিক্রি রদ, একজন প্রতারণামূলকভাবে ডিক্রি নিয়ে নিয়েছে আদালত থেকে, বিভিন্ন প্রতারণা হতে পারে, সমন জারি হয়নি সঠিকভাবে, কিন্তু যে সমন জারি করে তাকে ঘুষ দিয়ে সমন জারি দেখানো হচ্ছে, তাহলে এটা একটা প্রতারণা হলো। অথবা আদালতকে কোনোভাবে ভুল বুঝিয়ে এখানে ফ্রড প্র্যাকটিসের মাধ্যমে যদি নেয়, তাহলে এই দলিলটা বা এই যে ডিক্রি পেল, ডিক্রিটা বাতিল করার জন্য 3 বছরের মধ্যে মামলা করা যাবে যেদিন ডিক্রি জারি হলো, সরি, যেদিন ডিক্রি প্রস্তুত হলো মানে রায় হলো সেদিন থেকে। 96, দলিলে ভুলের কারণে প্রতিকার বা দলিল সংশোধন, একটা দলিল ভুল হয়ে গেছে, দলিল সংশোধন করার জন্য 3 বছরের মধ্যে মামলা করতে হবে, এটাই নিয়ম। 3 বছর পরেও মামলা করা যাবে যদি জানতে পারি আমি, মনে করেন আমার কাছে একটা মামলা এসেছিল, দলিলটা 2000 সালেরও আগে, 1999 সালের দলিল, আমি মামলা করলাম 24 সালে, তাহলে তো 3 বছর পার হয়ে গেছে। তো আমি এটাকে কিভাবে মামলা করলাম? আমি বললাম স্যার আমি জানতে পেরেছি পরে, একটা সার্টিফাইড কপি তুললাম,
তিন মাস আগের সার্টিফাইড কপি তুলে আমি বললাম, স্যার এই 3 মাস আগে জানতে পেরেছি, তারপরে মামলা করছি। তার মানে 18 ধারার এখানে সুযোগ নেওয়া হলো। তার মানে দলিলে যে ভুল ছিল আগে থেকে জানতাম না, আমার বাবা আমাকে সম্পত্তি দিয়েছে, দলিল আমি চোখেই দেখিনি, আমি নাবালক ছিলাম। পরে আমি সাবালক হয়ে দলিলের সার্টিফাইড কপি তুলে দেখছি যে দলিলে কি আছে, একটা দাগ নাম্বারে ভুল আছে বা একটা খতিয়ান নাম্বারে ভুল আছে। তো আমি এটা সংশোধন করার জন্য স্যার আমি মামলা করব। যদিও দলিল 1999 সালের, কিন্তু আমি জানতে পারলাম 2022 সালে বা 23 সালে। তাহলে ওই 2022 বা 23 সাল থেকে যেদিন সার্টিফাইড কপি পেলাম দলিলের জাবেদা নকল, সেদিন থেকে 3 বছর হবে। এখানে কিন্তু 18 ধারার সুবিধা পাওয়া যাচ্ছে। অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহর, কোনো মহিলার দেনমোহর যদি সঙ্গে সঙ্গে দেওয়ার কথা থাকে, তো এই দেনমোহর যেটাকে মুদ্দল দেনমোহর বলা হয়, তো এইটা যদি না দেয় তাহলে স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে তালাক হওয়ার আগে। তো 103 অনুচ্ছেদে বলা হচ্ছে যে কোনো মহিলা বিবাহের পরে যদি অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহর, মানে তিনি স্বামীর কাছ থেকে তালাকের আগেই দেনমোহর নিয়ে নেবেন, সেটার জন্য স্বামীর বিরুদ্ধে ওই বিয়ের আপনার 3 বছরের মধ্যে মামলা করতে হবে। মানে যদি মোহরানা দিতে অস্বীকার করে স্বামী, যে না আমি দিতে পারবো না এখন, তো স্বামীর বিরুদ্ধে মামলা করে মোহরানা আদায় করা যাবে। মুসলমান কোন নারীর ক্ষেত্রে এটা প্রযোজ্য। 104 বিলম্বিত পরিশোধযোগ্য দেনমোহরানা, এটা বলা হচ্ছে মুআজ্জল, অর্থাৎ যে মোহরানাটা পরবর্তীতে দেওয়া হবে। দেখবেন যে বিয়ের কাবিননামায় একটা হচ্ছে ইনস্ট্যান্ট, মানে একটা নগদ দেওয়া হয়, সেটাকেই 103-এ বলা হচ্ছে যদি নগদ কোনো কিছু দেওয়া না হয় তাহলে বলতে পারে যে না আমাকে নগদ কিছু না কিছু দিতেই হবে। দিতে অস্বীকার করলে স্বামীর বিরুদ্ধে মামলা করে 3 বছরের মধ্যে এটা আদায় করা যাবে। আর যেটা বিলম্বিত মানে কিছু বাকি থাকলো, যেটাকে আমরা দেনমোহর বলি, দাওয়ার, যেটা বকেয়া আছে, তো বকেয়াটা জন্য আবার 3 বছরের মধ্যে মামলা করতে পারবে। কখন? যেদিন এই বিলম্বিত মোহরানা দিতে অস্বীকার করবে অথবা তালাক হয়ে যাবে, তালাকের 3 বছরের মধ্যে অথবা দিতে অস্বীকারের 3 বছরের মধ্যে। 106 ভেঙে যাওয়া অংশীদারি প্রতিষ্ঠান এর হিসাব করে সেটার লভ্যাংশ, অর্থাৎ একটা শেয়ার বা পার্টনারশিপ বিজনেস ছিল, সে বিজনেসটা ভেঙে গেছে, পার্টনাররা আর কাজ করছেন একসাথে। এখন এই পার্টনারদের একজনের কাছে টাকা পয়সা আছে, তো যার কাছে টাকা পয়সা নাই সে তো মানে হিসাব নিকাশ করে যে লাভ আছে বা যা কিছু আছে মূলধন সেগুলো তো নিবে। সেগুলো যদি অন্য পার্টনার বা অন্যরা দিতে না চায়, তাহলে যে দিতে চাচ্ছে না, যার কাছে টাকা রাখা আছে, তার কাছ থেকে টাকা আদায়ের জন্য, প্রফিট আদায়ের জন্য হিসাব নিকাশ করে কত টাকা পাবে সেটা আদায়ের জন্য 3 বছরের মধ্যে মামলা করা যাবে। কখন? যেদিন ভেঙে যাবে প্রতিষ্ঠান সেদিন থেকে। 110 বাকি খাজনা বা ভাড়া, এখানে আগে তো খাজনা ছিল, এখন রেন্ট। তো কোনো কিছু ভাড়াই দেওয়া হয়েছে, তো ভাড়া দিচ্ছে না, যেমন দোকান ভাড়া দেওয়া হয়, বাসা ভাড়া দেওয়া হয়, তো সেই ভাড়া আদায়ের জন্য যেদিন থেকে অস্বীকার করবে বা বা ভাড়া দিবে না, সেদিন থেকে 3 বছরের মধ্যে মামলা করা যাবে। 113 12 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় সুনির্দিষ্ট চুক্তি বলবৎ, মানে একটা চুক্তি যেভাবে লেখা আছে সেইভাবে একজন আরেকজনের কাছে একটি মূল্যবান গহনা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো, টাকা দিয়েছে কিন্তু গহনা দিচ্ছে না। বা জয়নুল আবেদিনের একটা মূল্যবান রেয়ার ফটো বা চিত্রকর্ম বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো, এবং টাকা নেওয়ার পরে সে বললো যে না আমি আর দিব না, টাকা ফেরত নেন। এবং যে কিনবে সে বলছে না আমি চিত্রকর্মই নিব। তো আদালতে মামলা করা যে চুক্তিতে যেভাবে শর্ত আছে, শর্ত যেন উভয় পক্ষ পূরণ করে। আমি টাকা দিচ্ছি, আমি টাকা দিয়ে দিয়েছি, এবং যার চুক্তি অনুযায়ী গহনা দেওয়ার কথা, বা একটা বাড়ি বিক্রয়ের জন্য চুক্তি হতে পারে, বাড়িটা আমার কাছে বিক্রয় করছে না, তো সেই বাড়ি বিক্রয় করতে বাধ্য করার জন্য এই চুক্তি ভঙ্গ, অর্থাৎ যখন দিতে অস্বীকার করছে সেই অস্বীকারের তারিখ থেকে 1 বছরের মধ্যে মামলা করা যাবে। এই যে আমরা কিন্তু পড়ছি সবগুলোই দেখেন 3 বছর সিরিয়ালে, 1 বছরের পর 2 বছর, 2 বছর থেকে সবগুলোই শুরু হয়েছিল 3 বছর। তো এই 3 বছরের মধ্যে আবার 1 বছর ফিরে এসেছে কেন? এটাও 3 বছর ছিল। 2004 সালের 28 নং আইন দ্বারা 3 বছর 1 বছর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তার মানে এটাও আগে 3 বছর ছিল, কিন্তু 2004 সাল থেকে এইটা 1 বছর হয়ে গেছে।
এবং এক এবং একই সালে 2004 সালে আরেকটা 114 অনুচ্ছেদ 35 ধারায় চুক্তি প্রত্যাহার বা রদ, এর আগে চুক্তি বলবৎ করা মানে কার্যকর করা, আর এবার চুক্তিটাকে প্রত্যাহার বা সেটাকে থামিয়ে দেওয়া বা রদ করা, এটার জন্য 1 বছর। এটাও আগে 3 বছর ছিল, কিন্তু বর্তমানে 1 বছর। তার মানে 113 এবং 114 এটাও 3 বছরের গুচ্ছের মধ্যেই ছিল, কিন্তু এটা ব্যতিক্রমের মধ্যে পড়েছে, এটা 1 বছর। 113 বারবার প্রশ্ন আসে 113 থেকে, 114টাও ইম্পর্টেন্ট, 113 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানকার। 115 ব্যক্ত মানে প্রকাশ করে, অব্যক্ত মানে মুখে না বলে অপ্রকাশ করে, অলিখিত মানে শুধু মুখে বলে, অনিবন্ধিত মানে লিখিত কিন্তু নিবন্ধন করা হয়নি মানে রেজিস্ট্রি করা হয়নি, এই ধরনের কোনো চুক্তি যদি কেউ ভঙ্গ করে তাহলে সেটা ক্ষতিপূরণের জন্য মামলা করা যাবে 3 বছরের মধ্যে। তাহলে আগের চুক্তিটা হচ্ছে এক ধরনের, আর এই চুক্তিটা কিন্তু ভিন্ন ধরনের। 116 লিখিত ও নিবন্ধিত চুক্তি ভঙ্গ যদি করা হয় তাহলে এই চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ, এর আগেরটা ছিল হচ্ছে চুক্তিটা বলবৎ করা বা রদ করা, মানে চুক্তিতে যা লেখা আছে তাই দিতে হবে আমাকে, বাড়ি কিনতে চেয়েছিলাম আমাকে এই বাড়িই দিতে হবে, তো সেইটা হচ্ছে বলবৎ করা। এবং চুক্তি রদ করা মানে সেটা বাতিল হিসাবে ঘোষণা করা। আর 116তে হচ্ছে চুক্তি ভঙ্গ করেছে কিন্তু আমি এটার জন্য ক্ষতিপূরণ চাই, ক্ষতিপূরণের জন্য 6 বছরের মধ্যে মামলা করা যাবে। তার মানে কেউ যদি 1 বছরের মধ্যে মামলা করতে না পারে তাহলে তার জন্য সেকেন্ড চান্স আছে, 6 বছরের মধ্যে মামলা করে চুক্তির যে ক্ষতি হয়েছে, চুক্তি ভঙ্গ করার ফলে অপরপক্ষ যে ভঙ্গ করেছে তাকে বিবাদী করে তার বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ আদায় করা যাবে, এটা হচ্ছে সেকেন্ড চান্স 6 বছরের মধ্যে। 117 বিদেশি রায়, এইটা সিপিসি অনুসারে কার্যকর করা যাবে 6 বছরের মধ্যে। 118 পোষ্য বা দত্তক, পোষ্য বা দত্তক অ্যাডপশন, হিন্দুদের ক্ষেত্রে অ্যাডপশন বা পোষ্য বা দত্তক নেওয়া যায়, মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য না। অবৈধ মর্মে ঘোষণা 6 বছরের মধ্যে ঘোষণা করা যাবে। 119 পোষ্য বা দত্তক গ্রহণ বৈধ মর্মে ঘোষণা, এটা 6 বছরের মধ্যে। এখন অবৈধ মর্মে ঘোষণা কে করবে? মনে করেন যে একজন ব্যক্তির কোনো ছেলে নাই, সে একজন ছেলেকে নিয়ে আসছে দত্তক সন্তান হিসেবে, এখন তার স্ত্রী বা কন্যারা কিন্তু বিরোধিতা করতে পারে এবং সেটা অবৈধ হিসেবে ঘোষণা চাইতে পারে, যেদিন জানলো সেদিন থেকে, অথবা অ্যাডপশনের যে ডেট, এই ডকুমেন্টে যে ডেট দেওয়া থাকবে সেই ডেটের তারিখ থেকে 6 বছরের মধ্যে মামলা করে সেটা বাতিল করা যাবে। আবার যদি বলে যে না এটা অবৈধ, মানে আমার বাবা এই ধরনের অ্যাডপশন গ্রহণই করেনি, কোনো হিন্দু ভদ্রলোক আহ, মারা গেছে, তার মৃত্যুর 1 মাস পরে একটা ছেলে এসে বলছে যে এই মিস্টার রমেশ আমাকে মানে সন্তান হিসেবে দত্তক নিয়েছে, এইটার ডকুমেন্ট, তো এই ডকুমেন্ট যে তার অবৈধ, সঠিকভাবে হয়নি, এটা ঘোষণার জন্য কিন্তু ওই মিস্টার রমেশের স্ত্রী বা কন্যা সন্তানেরা এই ছেলেকে সম্পত্তি দিবে না বলে বঞ্চিত করার জন্য কি করতে পারে, মামলা করতে পারে 6 বছরের মধ্যে। আর পোষ্য বা দত্তক গ্রহণ বৈধ হয়েছে, এটা এই মামলাটা কে করতে পারবে? ওই যে যে দত্তক সন্তান সে, অথবা যে দত্তক নিয়েছে, মানে যার স্বার্থ যেখানে, বৈধ করলে যার স্বার্থ রক্ষা হবে সে মামলা করবে বাদী হিসাবে, অবৈধ করলে যা লাভ হচ্ছে সে বাদী মামলা করবে অবৈধ হিসাবে। দুইটার ক্ষেত্রে সমান মেয়াদ 6 বছর। 120, 120টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি আর্টিকেল। তামাদি আইনে বিধান না থাকলে, মনে করেন যে মামলা করার তামাদির কোনো বিধানই নাই, মামলা শুট করার জন্য তামাদের কোনো বিধানই নাই, যেমন ঘোষণামূলক ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমার জন্য কি নাই, এই যে অনুচ্ছেদ 183টা অনুচ্ছেদ আছে, এখানে কোথাও বলা নাই যে ঘোষণামূলক মামলা করা যাবে কতদিনের মধ্যে, মানে কোন সম্পত্তির সত্য ঘোষণার কথা বলা হচ্ছে, এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করার আমাদের মেয়াদ উল্লেখ নাই। তো এটার জন্য মামলা করা যাবে 6 বছরের মধ্যে। এই প্রশ্নটা বারবার আসে যে যদি বিধান না থাকে মামলা করার তামাদের মেয়াদ কত? 6 বছর। কত অনুচ্ছেদ? 120। তিনটা মনে রাখতে হবে, এই কারণে দেখেন আমি কি করে দিয়েছি, তিনটা কলাম করে দিয়েছি। একটা অনুচ্ছেদ নাম্বার 120 বা আর্টিকেল নাম্বার 120, কি বিষয়ে, এই যে যেখানে বিধান নাই, মামলা করার বিধান নাই, তামাদির মেয়াদ নাই,
সেখানে ধরে নিতে হবে 6 বছর, মানে এটা 120-এ বলে দিল যেখানে যেখানে মেয়াদ নাই সেখানে সেখানে 6 বছর ফিক্সড। 123, মৃতের সম্পত্তি বা উইলের অবশিষ্টাংশ বা বিভাজ্য অংশের জন্য, কোনো লেগেসির জন্য, হ্যাঁ, মামলা করার জন্য 12 বছর। তাহলে আমরা 3 থেকে ডাবল হয়ে 6 বছরের মেয়াদে চলে গেলাম। এবার 6 থেকে ডাবল হয়ে 12 বছরের মেয়াদে চলে আসছি। এখন 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছরের কোনো মেয়াদ নাই। 6 থেকে এর নেক্সট বৈধ মেয়াদ হচ্ছে 12 বছর। 124, বংশগত পদ লাভ। আমরা গত ক্লাসে দেখেছিলাম উদাহরণের মধ্যে, 6, 7, 8 ধারার উদাহরণের মধ্যে পাচ্ছিলাম, বিশেষ করে 8 ধারার উদাহরণের মধ্যে পাচ্ছিলাম যে বংশগত পদ লাভের জন্য কি করা যাবে, 12 বছরের মধ্যে মামলা করা যাবে, বা কোনো মিরাস আদায়ের জন্য মামলা 12 বছরের মধ্যে করা যাবে। 126, পিতার বিকৃত সম্পত্তি হস্তান্তর রদ, কোনো হিন্দু ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা 12 বছরের মধ্যে সন্তানেরা করতে পারবে। 128, বকেয়া খোরপোশ বা অধিকার ঘোষণা, আর যদি কোনো হিন্দু ব্যক্তি হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য, 12 বছরের মধ্যে মামলা করা যাবে। 129, খোরপোশ লাভের বা অধিকার ঘোষণা হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা 12 বছরের মধ্যে মামলা করতে হবে খোরপোশ আদায়ের জন্য, অস্বীকারের তারিখ থেকে 12 বছর। 132, প্রাপ্ত টাকার জন্য স্থাবর সম্পত্তি দায়বদ্ধ আছে, মানে মর্টগেজ আছে, সেক্ষেত্রে এইটা 12 বছরের মধ্যে মামলা করা যাবে সেই টাকাটা উদ্ধারের জন্য। 135, বন্ধকি স্থাবর সম্পত্তির দখল হাইকোর্ট ব্যতীত অন্যান্য যে কোর্টগুলো আছে সেখানে, অর্থাৎ সিভিল যে কোর্টগুলো আছে, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজে মামলা 12 বছরের মধ্যে করা যাবে। 141, হিন্দু বা মুসলিম যে কোনো মহিলার মৃত্যুর পর স্থাবর সম্পত্তি দখলের জন্য মামলা 12 বছর। 142, 142টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন, তো ভিন্ন রঙের কালি ব্যবহার করি। 142 বলছে স্থাবর সম্পত্তির সত্ত্ব দখল পুনরুদ্ধার। আমরা একটু আগে 28 ধারায় পড়লাম না যে কেউ যদি 12 বছর ধরে করে ভোগ দখল করে তাহলে সেই সম্পত্তি তার হয়ে যাবে, এই হচ্ছে 142 ধারাতে সেটা উল্লেখ করা আছে। এসআর অ্যাক্টের সেকশন 8-এ বলা আছে যদি ইমুভেবল প্রপার্টির পজেশনটা উদ্ধার করতে চাই সেক্ষেত্রে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। তাহলে এসআর অ্যাক্টের 9 ধারায় হচ্ছে 6 বছর, আর 8 ধারায় হচ্ছে 12 বছরের মধ্যে মামলা করা যায়। আমরা এসআর অ্যাক্ট আগামীকাল থেকে শুরু করব, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। 144 থেকে প্রশ্ন আসে, স্থাবর সম্পত্তির দখল বা স্বার্থ যেখানে বিধান নেই এই ক্ষেত্রে, তাহলে স্থাবর সংক্রান্ত মানে স্থাবর সম্পত্তির দখল বা কোনো স্বার্থ লাভের মামলা করার জন্য যদি বিধান না থাকে সেক্ষেত্রে 12 বছর। আর যদি মামলা করার কোনোই বিধান না থাকে তাহলে 120-এ 6 বছর। 145, আমানতি বা বন্ধকি স্থাবর অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, তার মানে কোনো সম্পত্তি কি রাখা আছে, আমানতি রাখা আছে, সেক্ষেত্রে 30 বছর। দেখেন 12 থেকে ডিরেক্ট 24 বছর হলো না, চলে গেল 30 বছরে। তাহলে 12 থেকে পরবর্তী যে বৈধ মেয়াদ সেটা হচ্ছে 30 বছর, 12 থেকে 24 নাই, ডিরেক্ট 30। 30-এর পরে আবার 60 আছে, 60-ই হচ্ছে সর্বোচ্চ। 146, বন্ধক গ্রহীতা কর্তৃক স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার আদি এখতিয়ার মূলে হাইকোর্টে মোকদ্দমা করতে হবে 30 বছরের মধ্যে, কোনো মর্টগেজ প্রপার্টির ক্ষেত্রে। 146 বেদখল রাস্তার দখল লাভ, পাবলিক স্টেট অর রোড, 30 বছরের মধ্যে মামলা করা যাবে। মনে করেন কোনো সরকারি রাস্তা কেউ যদি দখল করে নেয়, অনেক সময় দেখেন রাস্তার উপরে ফুটপাত থাকে, ফুটপাত দখল করে মানুষ কি করে, বিল্ডিং করে ফেলতে পারে। তো এইটা 30 বছরের মধ্যে সরকার মামলা করে এগুলো বেদখল করে দিতে পারবে। 30 বছর সময় আছে বেদখল করা। কেউ যদি জোর করে সরকারি সম্পত্তি 30 বছর ভোগ দখল করে, মানে বেদখল রাস্তা, রাস্তা যদি আহ রাস্তার উপরে কোনো কিছু নির্মাণ করে রাস্তা দখল করে রাখে 30 বছর ধরে, তাহলে রাস্তা তার হয়ে যাবে। 147, রেহেন উদ্ধারের অধিকার নাশ বা বিক্রয়, মানে মর্টগেজ, মর্টগেজ এর বাংলা হচ্ছে রেহেন, এটা 60 বছর। 30 থেকে দেখেন 60 বছরে চলে গেল। 148,
বন্ধকি স্থাবর সম্পত্তি খালাস বা পুনরুদ্ধার, এটাকে মর্টগেজ রিডিম বলা হয়। মানে আমি আমার সম্পত্তি মর্টগেজ দিয়েছিলাম ব্যাংকের কাছে, ব্যাংকের যে ঋণ নিয়েছিলাম সে ঋণ পরিশোধ করছি। এই ব্যাংক যদি আমাকে কি না দেয়, সম্পত্তি ফেরত বুঝিয়ে না দেয়, তাহলে আমি ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবো। আদালতে বলবো আমি টাকা ঠিকই ঋণ পরিশোধ করছি, কিন্তু ব্যাংক আমাকে অযথা আমার সম্পত্তি আটকে রেখেছে, আমাকে সম্পত্তি খালাস করছে না। 60 বছরের মধ্যে মামলা করে কি করা যাবে? বেশি করে দিব। স্যার হ্যাঁ সেলিম ভাই বলেন। 147 স্যার, রেহেন উদ্ধারের এ অধিকার না আছে, এটা স্যার একটু বলেন, বুঝতে পারিনি স্যার। রেহেন মানে মর্টগেজ, আপনারা গ্রামের ভাষায় যেটাকে কর্ড বলেন। মনে করেন আপনার একটা স্যার, 2 বিঘা সম্পত্তি আছে। এই 2 বিঘা জি সম্পত্তি আপনি একজনের কাছে কট রাখলেন, কট রেখে তার কাছে 5 লক্ষ টাকা নিলেন। স্যার। বলা হলো যে ঠিক আছে, এটা আমি 3 বছরের জন্য দিলাম, 3 বছর পরে তোমাকে আমি 2 লাখ টাকা দিয়ে দিব বা 5 লাখ টাকা দিয়ে দিব, যেটা টাকা দেওয়ার কথা, আমার সম্পত্তি আমাকে ফেরত দিবে। এটাকে কট বলে। কট বোঝেন তো? জি স্যার, কট বুঝি, কিন্তু রেহেন ভাষাটা মানে বুঝি নাই স্যার। ওই রেহেন আর কট একই জিনিস, আপনার প্রয়োজনে রেহেনের নিচে কট লিখে রাখেন। তো জি স্যার। এখন মনে করেন 3 বছরের জন্য দিলেন 5 লক্ষ টাকায়। এখন 3 বছর পর 5 লক্ষ টাকা তার হাতে দিচ্ছেন, দিয়ে বলছেন যে আমাকে আমার সম্পত্তি ফেরত দেন। এখন সে জি বলছে স্যার। না, আমি আরো কিছুদিন ভোগ দখল করব। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। তো তখন তার বিরুদ্ধে আপনি মামলা করে এটা উদ্ধার করতে পারবেন। এটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন, মনে করেন 3 বছরের জন্য দিয়েছেন, কিন্তু আপনি 3 বছর পর যে উদ্ধার করে নিবেন আপনার কাছে 5 লাখ টাকা নাই। তার মানে জি টাকা না স্যার। দিলে তো আপনাকে সেই সম্পত্তি দিবে না, দিবে কি? না, দেবে না। সে ভোগ দখল করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। সে ভোগ দখল করবে, তার সন্তানেরা ভোগ দখল করবে। 60 বছর পর্যন্ত ভোগ দখল করতে পারবে। 60 বছরের মধ্যে যদি আপনি টাকা না দিয়ে উদ্ধার না করেন, ওই সম্পত্তির মালিক সে হয়ে যাবে। বুঝতে পারছি বুঝতে স্যার। পেরেছেন? জি এখন স্যার। তার মানে ওই যে আপনি কট রাখলে কটের টাকা পরিশোধের জন্য আপনি 60 বছর সময় পাবেন। 60 বছর পার হয়ে গেলে ওই কটে রাখা সম্পত্তি তার হয়ে যাবে। ঠিক ক্লিয়ার আছে হলো স্যার, বিষয়টা? বুঝতে পারছি। জি তার স্যার। মানে কটের সম্পত্তি উদ্ধার করার জন্য আপনি 60 বছর সময় পাবেন টাকা ফেরত দেওয়ার জন্য। এই হচ্ছে বিষয়। বুঝতে পারছি স্যার। আচ্ছা, 149, সরকার কর্তৃক বা সরকারের পক্ষে, মানে সরকার বাদী হতে পারে বা সরকার বিবাদী হতে পারে, দায়ের কোনো মোকদ্দমা সুপ্রিম কোর্টের মূল ইখতিয়ার বিহীন, মানে সুপ্রিম কোর্টে মামলা না, এটা লোয়ার কোর্টে মামলা, 60 বছরের মধ্যে মামলা করা যাবে। মানে তো সরকার যে কোনো সম্পত্তি কারো কাছ থেকে উদ্ধারের জন্য 60 বছর সময় পাবো। আমরা এজমেন্টেও কিন্তু তাই দেখলাম, 60 বছর মিল আছে। এই ছিল হচ্ছে দেওয়ানি মূল মামলা বা শুটের ক্ষেত্রে মামলা করার তামাদির মেয়াদ। এখান থেকে বিগত সালের বার এবং জুডিশিয়ারির প্রশ্ন আমরা দেখছি এই মুহূর্তে স্ক্রিনে। রাজীব ভাই কিছু বলছিলেন? জি স্যার। হ্যাঁ বলেন। যদি বন্ধকি স্থাবর জমি 60 বছর যদি সে ভোগ দখল করে, করার পর আমি হয়তো তার কাছে ছাড়াই নিতে পারলাম না, জমিটা তার হয়ে গেল, কিন্তু সে হ্যাঁ, কিভাবে নেবে? আমি তো তার কাছে, তার তো কোনো দলিল লিখে দিচ্ছি না, বা প্রপারলি তার তো কোনো কিছু ডকুমেন্টস দিচ্ছি না, তাহলে সেক্ষেত্রে সে কিভাবে ওটা পাবে? আমার ছেলে মেয়ে মর্টগেজ যদি ডিড, কখনো। মর্টগেজ ডিড আছে না? আপনি জি তো স্যার, জি দলিল স্যার। করেই দিয়েছেন। তো মর্টগেজ ডিড মূলেই সে মালিক হয়ে যাবে, যে 60 বছর আগে মর্টগেজটা হয়েছিল, এখন পর্যন্ত টাকা দিয়ে ফেরত নিতে পারেনি, তাহলে এই সম্পত্তির মালিক আমি। জি স্যার, এবার বুঝতে মর্টগেজ, পারছি, এবার এখন মর্টগেজ দলিলটাই তখন সেল ডিড মানে বিক্রয় দলিল হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারলেন? জি স্যার। তার মানে যে সম্পত্তিটা মর্টগেজ মূলে দখল করছে সে বলবে যে আমি আর ফেরত দিব না, কারণ 60 বছর ধরে আমরা ভোগ দখল করছি, আমি, আমার বাবা করেছিল, আমি করছি, তোমাদেরকে আর এটা দিব না। এইভাবে কি স্যার করতে পারে? 60 বছর, স্যার 60 বছর পরে যদি ওই ব্যক্তির ছেলে মেয়ে হুম। যদি বলে যে আমরা টাকাটা দিব, এবং সেটা যদি তারা যদি সমঝোতার ভিতরে আসে, তাহলে সেটাকে নিতে পারবে? সমঝোতা হলে 500 বছর পরেও সম্ভব, কোনো সমস্যা নাই। সমঝোতা হলে তো কোর্টে যাওয়ার বিষয় না। এখানে জি আইন স্যার। কখন লাগে? আইন কখন লাগে? যখন কোর্টে যাবেন আপনি। কোর্টে আইন লাগে, বাস্তবে তো আইন লাগে না।
না স্যার। বুঝতে পারেননি আমার কথা? এখন যদি বুঝতে সমঝোতা হয়ে যায়, আমাদের মেয়াদ পার হয়ে গেলেও সম্ভব, 200 বছর পরেও সম্ভব। যদি সমঝোতা হয়, সমঝোতাতে আইনের সাথে কোনো কানেকশন হয়, সেটা মানবিকতা এবং কথার বিষয়। আপনি যদি বলেন যে হ্যাঁ ভাই, 20 বছর আগে আপনি 5 লাখ টাকা রেখেছিলেন, তোমাকে আমি 5 লাখ টাকা না, ওই সম্পত্তির উপরে আমার খুব মনে করেন অনেক সময় বাড়ি মানুষ কট রাখে, বাড়ির প্রতি একটা মায়া মমতা থাকে, বা একটা পুকুর থাকে। বা একটা জমির প্রতি মায়া মমতা থাকে। 5 লাখ টাকায় রাখলো, এখন সে ছাড়ার সময় বলছে 5 লাখের কাছে তোমাকে 50 লাখ টাকা আমি দিচ্ছি, কিন্তু আমাকে ছেড়ে দাও, ওই সময় আমাদের অবস্থা ভালো ছিল না, এখন আমার অবস্থা ভালো আছে। ওকালতি করার মাধ্যমে এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে ভাই। এখন জি তুমি স্যার। 50 লাখ টাকা নাও, 5 লাখ টাকার পরিবর্তে 50 লাখ টাকা দিচ্ছি, তা আমাকে দাও। এটা মনে করেন আমার জমিটা। হ্যাঁ, সম্পত্তির বাজার মূল্য মনে করেন 30 লাখ হয়েছে, আপনি হ্যাঁ। 50 লাখ টাকা দিতে চাইলে সে রাজি হতেও পারে। তখন আইনও লাগবে না, আদালতও লাগবে না। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে আমরা পার্ট 5 অনুচ্ছেদ 150 থেকে 183। এখানে আছে প্রথম 8টা আছে, দেখেন এখানে 8টা আছে, এই 8টাতে বলা হচ্ছে আপিল সংক্রান্ত। এই আপিলের মধ্যে 4টা আছে সিভিল আপিল এবং 4টা আছে ক্রিমিনাল আপিল। এখানে আপিল সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখছি। 150 মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা পেনাল করে দেখলাম 10টা সেকশনে মৃত্যুদণ্ড দেওয়া যায়। তো একটা ব্যক্তির বিরুদ্ধে যদি মৃত্যুদণ্ড দেওয়া যায়, সে হাইকোর্টে, হ্যাঁ, হাইকোর্টে আপিল করে। মৃত্যুদণ্ড দিলে তো সহজে মানুষ কি ফাঁসির কাঠগড়ি, মানে ফাঁসির দড়ি কি সহজে গলায় নিবে? আপিল করবে না। যদি আপিল 5 বছরও চলে, 5 বছরও তো বেঁচে থাকবে, তাই না? বাসেদ ভাই লাইনে আসেন, বাসেদ ভাই। মারুফ ভাই আসেন। তানজিদ আপু বলেন, তানজিদ আপু সালাম লাইনে আলাইকুম। আসবেন। ওয়ালাইকুম। হ্যাঁ মারুফ ভাই, আমি জি ভাইয়া। বলছিলাম কাউকে, কাউকে যদি মৃত্যুদণ্ড দেওয়া যায়, সে আপিল করবে না? আপিল জি স্যার, করলে অবশ্যই পাঁচ করবেন। বছর যদি আপিল যদি 5 বছর চলে, তাও তো বেঁচে থাকবে। হ্যাঁ। তো দেখেন, আপিল করার সুযোগ মাত্র 7 দিন দেওয়া হয়েছে। হ্যাঁ। জি স্যার। তার মানে যেই দিনকে মৃত্যুদণ্ড হবে সেই দিনকেই বা তার পরের দিনই দরখাস্ত দিয়ে দেওয়া উচিত, কিসের? নকলের জন্য। এবার যদি দরখাস্ত দিয়ে দেওয়া হয় পরের দিন, মনে করেন আজকে আজকে ছিল হচ্ছে 7 তারিখ, 7 তারিখে কারো যদি মৃত্যুদণ্ড হয়, তো 8 তারিখ, 8 সেপ্টেম্বর সে দরখাস্ত দিল নকলের জন্য। তাহলে তার একদিনও নষ্ট হলো না, কারণ পরের দিন, মানে যেদিন রায় হবে সেদিন তো বাদ যাবে 12 ধারা অনুসারে, তাই না? পরের দিন থেকে কাউন্ট হবে। তো পরের দিন থেকে কাউন্ট হবে, পরের দিনের নকলে দরখাস্ত দিয়ে দেওয়া হলো। এখন নকল পেতে যদি 1 মাস দেরি করে, তাহলে এই 1 মাসটা কিন্তু এই 7 দিন থেকে মানে বাদ যাবে। তার মানে নকল পাওয়ার থেকে তখন 7 দিনের মধ্যে কি করতে হবে? মামলাটা ফাইলিং করতে হবে। তো নকল পেয়ে হাইকোর্টে তখন ফাইলিং করে ফেলতে হবে। ইনকেস যদি হাইকোর্টে তাও ফাইলিং করা না যায়, তাহলে কি আছে? এই তামাদি আইনের 5 ধারা আছে না, কোনো কারণ দেখিয়ে বলতে হবে স্যার 7 দিনের মধ্যে আসতে পারিনি, আমার জেলা ভিন্ন ছিল, ঢাকায় আসতে উকিল ধরতে, আরো বিভিন্ন কারণ। দেখো, আরো ভ্যালিড কিছু কারণ থাকে, 5 প্রকারের কারণ আছে। সেগুলো আমরা রিটেনে দেখবো যে কি কি কারণে 5 ধারায় বিলম্ব মৌকুফ করা যায়। তো আপিলের সাধারণ সময় হচ্ছে 7 দিন, তবে বিলম্ব মৌকুফের সুযোগ আছে তামাদি আইনের 5 ধারায়। রিটেন যখন আমরা ক্লাস করব, তখন আপনারা জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে, কোন কোন 5 ক্ষেত্রে কি করা যায়, মানে যথেষ্ট কারণ বলতে কি কি বোঝায়, 5 ধারায় কি কি গ্রাউন্ডসে সময় বৃদ্ধি করে। তাহলে এখানে দেখেন দায়রা এবং মূল ফৌজদারি এখতিয়ারে, তাহলে এখানে 150 এটা কিন্তু ক্রিমিনাল আপিল। হ্যাঁ, আপনারা এখানে লিখে রাখতে পারেন ফৌজদারি আপিল বা ক্রিমিনাল আপিল 150। আমি নিচে অবশ্য লিখেও দিয়েছি, শেষের দিকে আছে। তারপরে 151, 151তে বলছে ডিক্রি বা আদেশ এর বিরুদ্ধে আপিল, যেটা মূল দেওয়ানি এখতিয়ারে হাইকোর্টে আপিল, হাইকোর্টে আপিল করা যাবে 20 দিনের মধ্যে, এটা কিন্তু সিভিল আপিল। তারপরে 152 সিপিসি, সিপিসি মানে দেওয়ানি কার্যবিধি অনুসারে জেলা জজ আদালতে আপিল। তার মানে ওই সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজের কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজে আপিল করা যাবে 30 দিনের মধ্যে। এটাও কিন্তু দেওয়ানি।
তারপর 153 লিভ টু আপিল, প্রত্যাখ্যানের আদেশ হাইকোর্টে আপিল। লিভ টু আপিলের কথা আমরা জানলাম এর আগে 5 ধারায়। তো লিভ টু আপিলের দরখাস্ত করা হয়েছে, সেটা প্রত্যাখ্যান মানে রিজেক্ট করা হয়েছে, নাম মঞ্জুর করা হয়েছে। তো নাম মঞ্জুর করার কারণে হাইকোর্টে কি করা হবে, আপিল করা হবে এটার বিরুদ্ধে, যে আমার নাম মঞ্জুর কেন করলো, 30 দিনের মধ্যে করতে হবে। এরপরে 154 কিন্তু ক্রিমিনাল, বাকি 151, 52, 53 ছিল সিভিল, এবার ক্রিমিনাল। সিআরপিসি অনুসারে আপিল হাইকোর্ট ছাড়া, তার মানে জেলা জজের কাছে আপিল 30 দিনের মধ্যে। 155, 150 এবং 157, 157 কি বলা হচ্ছে, খালাস আদেশ। অ্যাকিউটাল মানে আসামিকে খালাস দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে যদি আমি সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে যদি আপিল করতে চাই, তাহলে 6 মাসের মধ্যে আপিল করা যাবে। তাহলে 55 বলছে এই যে 150 মানে মৃত্যুদণ্ড এবং 157 মানে খালাস, এটা ছাড়া অন্যান্য ক্ষেত্রে যদি হাইকোর্টে আপিল করতে চায় 155 অনুচ্ছেদ অনুসারে 60 দিনের মধ্যে আপিল করা যাবে হাইকোর্টে। তাহলে আরেকটা থাকলো, এটা অবশ্যই সিভিল। 151 এবং 153 ছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে আপিল মানে সিভিল আপিল, এটা 90 দিনের মধ্যে। দেখেন আমি দুই ধরনের রং ব্যবহার করলাম, যেগুলো গ্রিন সেগুলো সিভিল আপিল, আর যেগুলো পেস্ট কালার সেগুলো হচ্ছে ক্রিমিনাল আপিল। তাহলে আপিল সংক্রান্ত অনুচ্ছেদ আছে কয়টি, 8টি। তার মধ্যে 4টি সিভিল, 4টি ক্রিমিনাল, সমান সমান ভাগ করা আছে। বাকিগুলো দরখাস্ত ট্রিবিউনাল। বা আবেদনপত্র বা পিটিশন, এটাকে তৃতীয় বিভাগ বলা হচ্ছে। তৃতীয় বিভাগ শুরু হচ্ছে 158 থেকে। রোয়েদাদ, রোয়েদাদটা কি, আমি এর আগে বলেছিলাম অ্যাওয়ার্ড, শ্রম আদালত বা কোনো সালিসে দেওয়া যে সিদ্ধান্ত সেটাকে রোয়েদাদ বলে বা রায় বলে। এই রোয়েদাদ আমরা পড়েছিলাম 12 ধারার মধ্যে। তো এই রোয়েদাদ কেউ যদি দেয়, তার বিরুদ্ধে কি করা যাবে, রদ মানে কি, আটকে রাখা, থামিয়ে দেওয়া, বাতিল করা। এটার বিরুদ্ধে, এটা থামানোর জন্য দরখাস্ত করা যাবে 30 দিনের মধ্যে। 159 সংক্ষিপ্ত পদ্ধতির মোকদ্দমা মানে সামারি ট্রায়াল যেখানে হয়েছে, সেখানে কেউ হাজির হয়ে সমর্থন দিতে চায়, তার মানে অ্যাপিয়ার হওয়ার জন্য দরখাস্ত 10 দিনের মধ্যে করতে হবে। 160 রিভিউ, রিভিউ শুনানিকালে গড় হাজির, প্রত্যাখ্যানকৃত দরখাস্ত পুনর্বহালের জন্য। এখানে দেখেন কয়েকটা স্টেপ বলা আছে সংক্ষেপে। কোনো রিভিউ শুনানি হচ্ছে, রিভিউ শুনানির কালে যে রিভিউ করেছে সে হাজির হয়নি, রিভিউ করেছে ঠিকই কিন্তু যেই দিন শুনানি হবে সেই দিন সে হাজিরাই দেয়নি, উপস্থিতি হয়নি। সেক্ষেত্রে সেটা কি করতে পারে, রিভিউ দরখাস্ত রিজেক্ট করে দিতে পারে। রিজেক্ট বা প্রত্যাখ্যান বা কি নামঞ্জুর একই কথা, বা অগ্রাহ্য করা, অগ্রাহ্য শব্দগুলো লিখে নিতে পারেন। প্রত্যাখ্যান, প্রত্যাখ্যানের উপরে লিখে নেন রিজেক্ট, অগ্রাহ্য, নামঞ্জুর একই কথা। তো রিজেক্ট করে দিয়েছে রিভিউ। তো রিজেক্ট করার পর আদালত বলছে স্যার আমি এই কারণে আসতে পারিনি, আমার রিভিউটা আবার শুনানির ব্যবস্থা করেন। সেটাকে বলা হয় পুনর্বহাল, মানে আবার সেটাকে পুনর্বহাল করার জন্য 15 দিন, রিজেক্টের 15 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে। আমরা পড়ছি দরখাস্তের তামাদির মেয়াদ কত দিনের মধ্যে পিটিশন দায়ের করতে হবে, পিটিশন দাখিল করতে হবে। 161 অল্প ইখতিয়ার সম্পন্ন আদালতের রায় মানে সামারি ট্রায়াল হয়েছে, যেটা যে আপনার স্মল ক্লজেস যে কোর্ট, সামারি ট্রায়ালের মাধ্যমে স্বল্প স্বল্প ইখতিয়ার সম্পন্ন আদালত রায় দিয়েছে, সেই রায়টা রিভিউ করতে চাচ্ছি। তো রিভিউ দরখাস্ত দাখিলের জন্য 15 দিন সময় আছে, মানে তামাদের মেয়াদ 15 দিন। 162 আদি এখতিয়ারে প্রদত্ত হাইকোর্টের রায়, যেমন রিট করা যায় সরাসরি হাইকোর্টে, নিম্ন আদালতে বা জেলা জজ আদালতেও করা যায় না। তো সে হাইকোর্টের রায়টা যদি রিভিউ করতে বলা হয়, সেটা যদি এই ধরনের আরো কোনো, যেটা সরাসরি হাইকোর্টে করা যায়, যেটা আদি এখতিয়ার আছে হাইকোর্টের, হাইকোর্টের কোনো রায় যদি রিভিউ করতে চাই, সেক্ষেত্রে 20 দিনের মধ্যে রিভিউর দরখাস্ত করতে হবে। 163 গড় হাজিরা, গড় হাজিরা মানে উপস্থিত না হওয়া, অনুপস্থিতি। সমন জারির খরচা বা খরচার জামানত জমা না দেওয়ায় খারিজ আদেশ হয়েছে, কোনো কোনো সিভিল মামলা করা হয়েছে, মামলা সমন জারি হয়নি, খরচা দেওয়া হয়নি এই কারণে। তো সে খারিজ আদেশটি যদি রদ করতে চাওয়া হয়, তাহলে 30 দিনের মধ্যে করা যাবে। 164 একতরফা ডিক্রি
হয়েছে এবং এই ডিগ্রিটা রদ করতে চাওয়া হচ্ছে, এক্সপার্টের ডিগ্রি। একতরফা ডিগ্রিকে ইংরেজিতে বলা হচ্ছে এক্সপার্টের ডিগ্রি। হ্যাঁ, তাহলে এক্সপার্টের ডিগ্রিটা রদ করতে চাওয়া হচ্ছে, রদের ইংলিশ হচ্ছে সেট অ্যাসাইড, 30 দিনের মধ্যে করতে হবে। এগুলো আমরা কিন্তু সিপিসির মধ্যেও পাবো, দেওয়ানি কার্যবিধির অর্ডার রুলস এর মধ্যেও আমরা সেম সেম গুলো পাবো। মানে তখন আমাদের কি হবে, রিভিশন হয়ে যাবে। এখানেও যেটা দেওয়া আছে সেখানে, ওখানেও 30 দিন, এখানেও 30 দিন। 166, ডিক্রি জারিতে বিক্রয়, তার মানে কোনো অকশনে কোনো কিছু বিক্রয় করা হচ্ছে, সেটা রদ করার জন্য 30 দিন। 167, ডিক্রি মূলে বা ডিক্রি জারিতে প্রাপ্ত স্থাবর সম্পত্তি দখলে কেউ যদি বাধা দেয়, বাধা দেওয়ার দিন থেকে 30 দিনের মধ্যে দরখাস্ত দেওয়া যাবে। 168, না চালানোর ফলে যদি মামলা, আপিল খারিজ হয়ে যায়, তাহলে এই আপিলটা পুনর্গ্রহণ, মানে আপিল শুনানির আগে ডিসমিস হয়ে গেছে, তখন সেটাকে আবার হিয়ারিং করার জন্য, আপিল শুনানি করার জন্য পুনর্গ্রহণ করার, মানে আবার যেন এটা গ্রহণ করা হয়, আবার শুনানির সুযোগ দেওয়া হয়, 30 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে। দরখাস্ত হচ্ছে ছোট ছোট বিষয়, যেগুলোরও আবার তামাদির মেয়াদ আছে। তামাদি কেন রাখা হয়েছে, যেন কেউ গাফলতি না করে এবং দ্রুত মামলা নিষ্পত্তি হয়, এই কারণে তামাদি রাখা হয়েছে। না হলে 30 দিনের কাজ কেউ যদি 2 বছর লাগিয়ে দেয় তাহলে তো হবে না। তাই 30 দিনের মধ্যে আসতে হবে, এটা বলা হচ্ছে। তারপরেও আবার আপিল আর দরখাস্তের জন্য কি আছে, তোমাদের আইনের 5 ধারা আছে, বিলম্ব মওকুফ করার সুযোগ আছে। যদি আদালতকে সন্তুষ্ট করা যায়, যথেষ্ট কারণ ছিল স্যার এই কারণে আসতে পারেনি সময় মতন, তাহলে আবার সময় বৃদ্ধি করে। 169, একতরফা শুনানিকৃত আপিল পুনঃশুনানি, মানে এক, যে আপিল করেছে সে একতরফা আপিল শুনানি করে ফেলেছে, কিন্তু রেসপন্ডেন্ট ছিল, যে অপরপক্ষ যে ছিল, সে কি শুনানির সুযোগ পায়নি, সে সে দরখাস্ত করতে পারে স্যার আবার দোতরফা শুনানি হোক। 30 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে, না হলে সেটাই ফাইনাল হয়ে যাবে। 170, নিঃস্ব হিসাবে আপিল করার অনুমতির জন্য লিভ টু আপিল করতে পারবে একজন পাউপার, 30 দিনের মধ্যে দরখাস্ত দিতে হবে। 172, সত্ত্বনিয়োগী বা দেউলিয়া বাদীর রিসিভার বা আপিলকারী কর্তৃক মোকদ্দমা বা আপিল খারিজ হয়ে গেছে, সে খারিজ আদেশটা রদের জন্য 60 দিনের মধ্যে দরখাস্ত দিতে হবে। 173, 61 এবং 162 ছাড়া অন্যান্য ক্ষেত্রে কোনো রায় যদি রিভিউ করতে চায়, তাহলে 90 দিনের মধ্যে রিভিউ করতে হবে। তার মানে 161 এবং 162-তে রিভিউ ছিল, ওই 161 এবং 62 রিভিউ ছাড়া অন্যান্য ক্ষেত্রে যদি রিভিউ করতে চায় কেউ, তাহলে 90 দিনের মধ্যে রিভিউ করা যাবে। রিভিউয়ের জন্য কিন্তু তিনটাই অনুচ্ছেদ আছে, 161, 63 এবং 173। সরি, 161, 162 এবং 173 শেষের দিকে আমি বলেও দিয়েছি আলাদাভাবে। 175, ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের দরখাস্ত, একটা ডিক্রি হয়েছে, একসাথে টাকা দিতে পারছে না, 5 লক্ষ টাকার ডিক্রি, তো ইউর অনার আমি এত টাকা তো একবারে দিতে পারবো না, বা আমার মক্কেল দিতে পারবে না, একটা কিস্তি করে দেন মাসে 5,000 বা 10,000। সেটার জন্য এই ডিক্রি হওয়ার 6 মাসের মধ্যে কি করতে হবে, দরখাস্ত দিতে হবে কিস্তি করে নেওয়ার জন্য। 176, মৃত বাদী বা আপিলকারীর প্রতিনিধিকে পক্ষভুক্ত, বাদী মারা গেছে, বাদীর পক্ষে বা আপিলকারীর পক্ষে তার প্রতিনিধি চলে আসবে, স্ত্রী সন্তানের আসবে, তাহলে মৃত্যুর 90 দিনের মধ্যে দরখাস্ত করে বাদীর জায়গায় বাদীর সন্তানদের নাম চলে আসবে। 177, একইভাবে মৃত বিবাদীর বা প্রতিবাদী, প্রতিবাদী শব্দের অর্থ হচ্ছে রেসপন্ডেন্ট বা উত্তরদায়ক, ইংলিশ হচ্ছে রেসপন্ডেন্ট বা প্রতিপক্ষ বা প্রতিবাদীও বলা যায়। প্রতিনিধিকে পক্ষভুক্ত করতে 90 দিন, তার মানে বাদীর ক্ষেত্রে 90 দিন, বিবাদীর ক্ষেত্রে 90 দিন। বাদীর ক্ষেত্রে 176 আর্টিকেল, আর বিবাদীর ক্ষেত্রে 177 আর্টিকেল, দুইটার বিষয়বস্তু একই। 179, আপিল করার অনুমতি, অর্থাৎ লিভ টু আপিল কোথায় করা হবে, সুপ্রিম কোর্টে সিপিসি অনুসারে 90 দিনের মধ্যে করতে হবে দরখাস্ত। লিভ টু আপিলের দরখাস্ত করা, আপিল তো ভিন্ন জিনিস, কিন্তু আপিল করার আগে লিভ টু আপিলের দরখাস্ত হয়। স্যার আপিল করতে চাই, ইওর অনার আপিল করতে চাই, অনুমতি দেন, এটার জন্য আলাদা একটা দরখাস্ত করতে হয়। যদি অনুমতি দেয় তাহলে আপিল করা যাবে। তাহলে এই দরখাস্ত করার জন্য 90 দিন, আপিল হওয়ার 90 দিন, মানে ওই যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করতে চাচ্ছে, ওই আদেশ বা ডিক্রি যেদিন হয়েছে সেই তারিখের থেকে 90 দিনের মধ্যে করতে হবে দরখাস্ত। 180, ডিক্রি জারিতে বা বিকৃত স্থাবর সম্পত্তির দখল
3 বছরের মধ্যে দরখাস্ত করা যাবে। 181 সিপিসির 48 ধারা, আমরা সিপিসি যখন পড়বো পরের সপ্তাহে সিপিসি শুরু হবে। আগামী শনিবারে কি সম্ভবত সোমবারে শুরু হবে, মানে পরের শনিবারে হতে পারে, রুটিনে দেখে নেবেন। মানে এরপরে তো আমরা এসআর এক, তারপরে সিপিসি ধরবো। সুনির্দিষ্টভাবে দরখাস্তের তামাদির মেয়াদ যদি উল্লেখ করা না থাকে, তাহলে এটা আমরা একটু ভিন্ন রং ব্যবহার করি, কারণ এটা একটি স্পেশাল। 181 বলছে যে সিপিসির 148 ধারায় অথবা সুনির্দিষ্টভাবে দরখাস্তের তামাদির মেয়াদ উল্লেখ নেই। যদি দরখাস্তের তামাদির মেয়াদ উল্লেখ না থাকে তাহলে 3 বছর, মনে রাখবেন। আর যদি মামলা করার তামাদির মেয়াদ না থাকে তাহলে কত বছর পড়লাম আমরা একটু আগে? কে বলবেন? মতিউর ভাই বলেন। মুরাদ ভাই বলেন। মুরাদ ভাই লাইনে আসবেন। আচ্ছা, মারুফ ভাই লাইনে আসছিলেন, মারুফ ভাই লাইনে এসে বলেন। আচ্ছা, মতিউর ভাই আসছেন, এত দেরি হচ্ছে কেন ভাই? মতিউর ভাই বলেন। স্যার বুঝে নিয়ে স্যার প্রশ্নটা। এখানে কি লেখা আছে? যদি দরখাস্ত করার তামাদির মেয়াদ না থাকে তাহলে 181 অনুসারে 3 বছর, আর জি মামলা স্যার। করার তামাদির মেয়াদ যদি না থাকে তাহলে কত বছর? 6 বছর স্যার। কত অনুচ্ছেদ অনুসারে? এটা এক খেয়াল নেই তো স্যার। 120, একটু আগে তো পড়লাম। জি স্যার ঠিক একশো আছে, বিশ মনে রাখবেন। 120 জি স্যার। মোকদ্দমার জন্য যদি বিধান না থাকে, বিধান নাই মানে মোকদ্দমা করার বিধান নাই 120 6 বছর, দরখাস্তের বিধান নাই 181 3 বছর। দুইটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট, দুইটাই আসে, 120 বেশি আসে। জি স্যার। আমার যে এই নোটের শুরুতে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ, 8টা প্রশ্ন বিশ্লেষণ করা আছে না, ওই জায়গায় উল্টিয়ে দেখবেন যে খালি অনুচ্ছেদ 120 থেকে বারবার প্রশ্ন আসে। আবার এখানে নিচে যে এমসিকিউ আছে সেখানেও দেখবেন 120 থেকে রিপিটেড প্রশ্ন আসছে। একশো জি স্যার। বিরাশি 183 ছাড়া অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ 48 ধারা, সিপিসির 48 ধারা যেখানে বিধান নেই তা জারি করার জন্য, তাহলে এখানে বিধান নেই জারির মামলার ক্ষেত্রে, এটাও কিন্তু জারির দরখাস্ত, আর এটা অন্য দরখাস্ত মানে এক্সিকিউশন শুটের জন্য 3 বছর। ডিক্রি বা আদেশের জাবেদা নকল নিবন্ধন করা হলে সেক্ষেত্রে এই 3 বছর হয়ে যাবে 6 বছর। নিবন্ধন মানে রেজিস্ট্রি করা হলে। আমরা জানি কোনো সম্পত্তি কিনলে, জমি কিনলাম রেজিস্ট্রি করলাম, কিন্তু ডিক্রিও রেজিস্ট্রি করা যায়। কেউ যদি ডিক্রি রেজিস্ট্রি করে সেটা আরো স্ট্রং হয়, এবং সেটার জন্য জারির দরখাস্তর মেয়াদ হবে 3 থেকে বেড়ে 6 বছর। 183 সর্বশেষ অনুচ্ছেদ তামাদি আইনের, সুপ্রিম বা হাইকোর্টের আদি এখতিয়ারের যে রায়, এই রায়টা কার্যকর বা এক্সিকিউশনের জন্য দরখাস্ত 12 বছরের মধ্যে করতে হয়। নিচে দেখেন, রিভিউ মাত্র 3টি ক্ষেত্রে আছে, অনুচ্ছেদ 161, 162 এবং 173, অলরেডি আমি বলে দিয়েছি। সবচেয়ে জি কম তামাদির মেয়াদ, সবচেয়ে কম তামাদির মেয়াদ হচ্ছে 7 বছর। কোথায় আছে? 150, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল। তাহলে যদি বলে তামাদি আইনের সবচেয়ে কম মেয়াদ কোনটি? 7 দিন। আর যদি বলা হয় জি স্যার। মামলা করার জন্য সবচেয়ে কম মেয়াদ হচ্ছে 90 দিন, ওই যে 2 আছে যেটা। জি তাহলে এখানে আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখছি, অনুচ্ছেদ 50 থেকে 83। এখানে আমি 120টা দেখাবো আপনাদেরকে, না 120 তো উপরে আছে, 100 একটু উপরে যাই 120 দেখার জন্য যে কত জায়গা থেকে এসেছে। দেখেন, এখানে 120, জুডিশিয়ারি 2015, বার কাউন্সিল 2017, বলছে কোন মামলার তামাদির সময়সীমা আলাদাভাবে উল্লেখ না থাকলে, তাহলে আলাদাভাবে উল্লেখ না থাকলে মানে কি? মেয়াদ নাই, মানে উল্লেখ নাই, বিধান নাই, তাহলে মেয়াদ কত? 6 বছর। 120 অনুচ্ছেদ, এটা 2 সালে জি আসছে, জুডিশিয়ারি 15, জুডিশিয়ারি থেকে কপি পেস্ট করেছে 2017 সালে, হুবহু প্রশ্ন তুলে দিয়েছে জুডিশিয়ারি থেকে। আচ্ছা, এবার বার কাউন্সিলে 2015-তে এই প্রশ্নটা কিভাবে আসছিল? কোন মামলা দায়েরের সময়কাল বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকিলে তামাদির মেয়াদ হইল, তখন সাধু ভাষায় উচ্চত। এখানে কি মামলা দায়েরের কথা বলেনি, দরখাস্ত বলেনি কিন্তু, এখানেও 6 বছর 120। তারপরে 2022 সালেও আসছে, দেখেন বারবার আসছে। 2022 সালে কিভাবে আসলো?
যে মোকদ্দমার মোকদ্দমার বলছে যে মোকদ্দমার তামাদির মেয়াদ সম্পর্কে কোনো বিধান নাই, কোনো বিধান নাই, মোকদ্দমার বিধান নাই, তাহলে কয় বছরের মধ্যে করা যাবে? 6 বছর। এখানেও অনুচ্ছেদ 120। আবার 2023 সালেও আসলো, 2022-এও আসছিল, জি আবার 23-এও আসছিল। 23-এ বলছে সত্য ঘোষণা মোকদ্দমার মামলা দায়েরের নিমিত্তে তামাদির মেয়াদ কত। তাহলে 120-এ কিন্তু সত্য ঘোষণার কথাটা উল্লেখ ছিল ব্র্যাকেটের মধ্যে, ওই জায়গায়। তার মানে বিধান না থাকলে, এই সত্য ঘোষণার যেহেতু বিধান নাই, তাহলে এটা কিন্তু একটু কঠিন ভাবে আসছে। 23 সালের প্রশ্নটা 22, আপনার 20 সালের প্রশ্নটা কঠিন ছিল, 23 সালের প্রশ্নটা কঠিন ছিল, 2022 এবং 25-এরটা তুলনামূলক একটু সহজ। এ যাবৎকালের সবচেয়ে কঠিন ছিল 20 সালের, তারপরেরটা 23 সালেরটা কঠিন ছিল। তারপরেরটা যদি বলি তাহলে 22 সালেরটা সহজ ছিল এবং 25 সালেরটা মোটামুটি সহজ করেছে। 25 সালে সহজ এই কারণে বলছে অনেক প্রশ্ন রিপিট করেছে, অনেক সহজ প্রশ্ন ছিল, পাশ করার মতো সেখানেই প্রশ্ন চলে আসছিল। আমি সর্বশেষ 2 দিন যে মডেল টেস্ট নিয়েছিলাম সেখান থেকেই প্রায় 40টার মতো প্রশ্ন কমন ছিল। তো এই ছিল আজকের আলোচনা। এই শেষের দিকে আবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছি লিমিটেশন অ্যাক্টের। দেখেন, আমাদের বিষয়বস্তু 3টি: মোকদ্দমা, আপিল ও দরখাস্ত। তাহলে সংখ্যা কয়টি? 3টি। বৈধ অপারগতা 6 ধারায় কয়টি? 3টি। তিন প্রকার ব্যক্তি বৈধ অপারগ না: মাইনর, ইডিওট এবং ইনসান, 6 ধারাতে আছে। তামাদি আইনের জি মোট তফসিল 3টি। দেখেন, তফসিল 3টি। রিভিউ আবেদনের তামাদির মেয়াদ সংক্রান্ত অনুচ্ছেদ 3টি, 61, 62 এবং 63-তে আছে। দেখেন কিছু মিল আছে, তাই আমি কিছু টেকনিক দিয়ে দিয়েছি, কৌশল। ফৌজদারি আপিলের জন্য আছে 4টি, এই 4টি অলরেডি আমি দেখেছি। সিভিল আপিলও আছে 4টি, এই 4টি। আমি উপরে বলে দিলাম 4 4 8টি, সেখানে আবার আলাদাভাবে দিয়ে দিয়েছি যেন মনে রাখতে সুবিধা হয়। সুখাধিকার বা ব্যবহারস্বত্ব বা বত্তস্বত্ব বা এজমেন্ট সংক্রান্ত ধারা আছে 4টি। 2-এর 5-এর মধ্যে আছে, 26-এর মধ্যে আছে, 27-এর মধ্যে আছে, আবার 29-এর মধ্যে বলে দিল যে ইজমেন্ট সংক্রান্ত বিষয় ইজমেন্ট আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। যেখানে ইজমেন্ট আইনে ইজমেন্ট বলে আওতাভুক্ত করা হয়েছে যে জায়গাগুলো, তাহলে 4টি ধারায় ইজমেন্টের বক্তব্য তুলে ধরা হয়েছে বা আলোচনা করা হয়েছে। বৈধ অপারগতা বা আইনগত অক্ষমতা বা লিগ্যাল ডিসেবিলিটি সংক্রান্ত ধারা কয়টি আছে? 4টি, 6, 7, 8, 9। এটা কিন্তু বিগত সালে প্রশ্ন এসেছিল। এই 4টি ধারাতে লিগ্যাল ডিসেবিলিটি আলোচনা করা হয়েছে। 6 বলা হয়েছে এরা লিগ্যালি ডিজেবল 3 প্রকার ব্যক্তি। 7 ধারায় বলছে যদি একাধিক ব্যক্তি লিগ্যালি ডিজেবল হয় তাহলে কি হবে। 8 ধারায় বলছে বিশেষ ব্যতিক্রম 3 বছরের বেশি সময় পাবে না, অগ্রকয়ের ক্ষেত্রে 6 এবং 7 ধারার সুবিধা পাবে না। আর 9 বলছে একবার যদি সময় চলতে থাকে তাহলে আর থামবে না। এই তো জি আইনানুগ কার্যধারার সময় গণনা বাদ যাবার ক্ষেত্রে ক্ষেত্র হচ্ছে 4টি, এটা 12 ধারায় বলা হচ্ছে। 12 ধারায় কিন্তু 4টি। তামাদি আইন সংরক্ষণের ক্ষেত্র 4টি। 29 ধারায় আমরা দেখলাম 4টি অনুচ্ছেদ আছে, উপধারা আছে। তামাদি আইনের অধ্যায় আছে কয়টি? 5টি। এবং মেয়াদ বৃদ্ধিকরণ বা মৌকুফ হবে 5টি, 5 ধারায়, সেটাও আমি উল্লেখ করে দিয়েছি। তো এটা সহজ একটা বিষয়। তো তামাদি আইন খুবই সহজ একটা আইন। তামাদি আইন মনে রাখার জন্য, হ্যাঁ, আপনারা গুরুত্বপূর্ণ সেকশন গুলো বিশেষ করে ফাইনাল টাচ নোটে টেকনিক গুলো থাকবে। যদি আমি এক বাক্যে বলতে যাই তো প্রথমে 1 নম্বর ধারায় কি আছে? 1 নম্বর ধারা আইনের নাম আছে, সমগ্র বাংলাদেশ এবং কবে থেকে কার্যকর হলো। 2 ধারায় কি আছে? ডেফিনেশন গুলো আছে। 3 ধারায় কি আছে? তামাদি শেষ হলে মামলা খারিজ হবে। 4 ধারায় কি আছে? যেই তারিখে তামাদির মেয়াদ শেষ হলো সেই তারিখে আদালত যদি বন্ধ থাকে তাহলে আদালত বন্ধের দিন যেদিন আদালত খুলবে সেদিন একটা সময় পাওয়া যাবে। 5 ধারা বিলম্ব মৌকুব সংক্রান্ত বিধান। 6 ধারা হচ্ছে লিগ্যাল ডিজেবল 3 প্রকার ব্যক্তি, এদের শূন্যতা আমাদের মেয়াদ স্থগিত থাকে। 7 ধারা হচ্ছে একাধিক ব্যক্তি যদি লিগ্যাল ডিজেবল হয় সেক্ষেত্রে বিধান কি। 8 ধারায় বিশেষ ব্যতিক্রমে একটু আগে বললাম। 9 ধারার একবার চলতে শুরু করলে পরবর্তী কোনো যদি কেউ আবার লিগ্যালি ডিজেবল হয় তাহলে কি হবে? সেটা থামবে না। অর্থাৎ একজন নাবালক ছিল, 18 বছর পূর্ণ হওয়ার 2-3 দিন পরেই সে পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, তাহলে নতুন করে তার জন্য আবার স্থগিত থাকবে না। সে উন্মাদ হয়ে যাওয়ার কারণে, কারণ এই 2 দিন যে সুস্থ ছিল ওর মধ্যে মামলা করতে হতো। এ হচ্ছে বক্তব্য। 10 ধারা, বিবাদী যদি বিদেশে থাকে। 11 ধারা হচ্ছে
আপনার বিষয়ে বিদেশি চুক্তি। তারপরে 12 ধারায় বলছে কোনো কার্যধারায় আহ, কিছু বিষয় থাকে সেগুলো বাদ যাবে, যেমন রায় প্রকাশের দিন এবং যেই দিন মেয়াদ গণনা শুরু হলো সেই রায় নকল পেতে সময় এবং রোয়েদাদ পেতে যে নকল পেতে যে সময় সেটা বাদ যাবে। তারপরে 12 পরে 13 ধারা আসলো। 13 ধারা খুব একটা ইম্পর্টেন্ট না। 14 ধারা, 14 ধারায় কি আছে, এখতিয়ারবিহীন আদালতে যদি কোনো মামলা করা হয় যতদিন সেখানে থাকবে সেই সময়টুকু বাদ যাবে। তারপরে 15 ধারা, 16 ধারা, 17 ধারা, 18 ধারা খুব ইম্পর্টেন্ট। 18 ধারা আছে যদি কারোর সাথে প্রতারণা করে কোনো কিছু গোপন রাখা হয় বা দলিল করা হয়, তাহলে দলিল সম্পর্কে যেদিন জানলো বা যেদিন প্রতারণা করা হলো সেদিন থেকে তামাদির মেয়াদ নতুন করে শুরু হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট সেকশন। তারপরে 19-20 দরকার নাই, 22-23, 24-25, 25 এসে আমরা কি দেখলাম, প্রকৃত ক্ষতি হলে শুরু হবে। এর মাঝখানে আরেকটা 23 বা 24-এ আছে যে আপনার গ্রেগরিয়ন বা ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে মেয়াদ গণনা করতে হবে, এগুলো বলতে হবে। তারপরে চলে আসেন আপনারা 26-এ, ইজমেন্ট সম্পর্কে আমরা জানলাম যে কোনো সম্পত্তি যদি 20 বছর একটানা শান্তিপূর্ণভাবে মালিকের জানাশোনা মানে জ্ঞাতসারে ভোগ দখল করা হয় সেটা ইজমেন্ট হয়ে যাবে। সরকারি হলে আপনার সেটা 60 বছর ভোগ দখল করলে ইজমেন্ট হবে। এবং 27-এ আমরা দেখলাম যে 3 বছর যদি কারো জীবন সত্ত্ব থাকে ইজমেন্টের মধ্যে, তাহলে সেই জীবন সত্ত্ব থাকার কারণে ইজমেন্টের যে টাইম সেটা নষ্ট হয়ে যাবে, মানে বাধাপ্রাপ্ত হবে। তারপরে আমরা দেখলাম 28-এ অ্যাডভার্স পজিশন, কেউ যদি 12 বছর কারো সম্পত্তি ভোগ দখল করে তাহলে ওই সম্পত্তি তার হয়ে যাবে। এরকম একটা বিষয় আমরা দেখলাম। আর 29-এ দেখলাম 4টি ক্ষেত্রে তামাদি আইনের মেয়াদগুলো বা কোনো বিধানগুলো প্রযোজ্য নয়। সেটা চুক্তি আইনের 25 ধারা, বিশেষ আইন, তারপরে আরো বিবাহ বিচ্ছেদ আইন, এগুলো ক্ষেত্রে ছিল। তারপরে ইজমেন্ট আইনের যে জায়গাগুলোকে ইজমেন্টের আওতাভুক্ত করা হয়েছে সেই ক্ষেত্রেও আবার প্রযোজ্য না, আলাদা সেগুলো স্পেশালি আইন আছে। তার মানে স্পেশাল লয়ের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। দেখেন, মনে হয় যে 5 মিনিটও হয়নি আমার রিভিশন করতে, তাহলে পুরো তামাদি আইন 5 মিনিট আমি শেষ করে দিলাম। মাঝখানে 5-7টা শুধু ধারা বাদ দিয়েছি যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তো এগুলো আপনারা সংক্ষেপে কিভাবে মনে রাখবেন, ছোট ছোট করে আমি আপনাদের বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তামাদি আইনের ধারাগুলো বললাম, অনুচ্ছেদও এইভাবে আপনার মনে রাখা যাবে। আমি যেমন এখানে ধারা 1, এখানে লিখে রাখবেন শিরোনাম। ধারা 2 সংজ্ঞা, আপনারা ধারা লিখে নিচে 1, 1 লিখে শিরোনাম, 2 লিখে সংজ্ঞা সংক্ষেপে, 3 লিখে লিখবেন হচ্ছে শুধু লিখবেন মেয়াদ অন্তে। তারপর 4, 4 দিয়ে বলবেন আদালত বন্ধ। 5 দিয়ে বলবেন মেয়াদ বৃদ্ধিকরণ। 6 দিয়ে বলবেন বৈধ অপারগ। তারপরে 7, 7 দিয়ে লিখবেন হচ্ছে কতিপয় অপারগ বা দরখাস্তকারীগণের একজনের অপারগতা বা একাধিক অপারগ, যেভাবে মনে রাখতে পারেন। 8 হচ্ছে বিশেষ ব্যতিক্রম, এখানে সংক্ষেপে লিখতে পারেন 3 বছর সর্বোচ্চ, এতটুকু করে মনে রাখলে হবে। তারপর 9 এসে সময়ের অবিরাম চলন, বা শুধুমাত্র লিখলেন অবিরাম, অবিরাম লিখলে আপনার মনে পড়বে সময়ের অবিরাম চলন। সংক্ষেপে টেকনিক শিখাচ্ছি। 10 প্রকাশ্য ওসি, প্রকাশ্য ওসির ক্ষেত্রে কি আমাদের মেয়াদ প্রযোজ্য না, মানে সময় তোরকে বাড়িতে হয় না, তাহলে প্রকাশ্য ওসি মনে রাখতে পারলে কোন ধারায় কি আছে মনে রাখতে পারবেন। ধারাভিত্তিক প্রশ্ন করলে টাপ মানে সমস্যা হবে না। 11 ধারায় বৈদেশিক চুক্তি। 12 ধারা হচ্ছে আইনানুগ কার্যধারা, বা শুধুমাত্র যদি কার্যধারা লিখেন তাও হবে। 13 ধারা হচ্ছে বিবাদের অনুপস্থিতি। 14 এখতিয়ারবিহীন। 15 স্থগিত। 16 নিলাম। 17 মৃত্যুর ফলাফল। 18 প্রতারণা বা প্রতারণার ফলাফল, যেভাবে বলি না কেন। 19 লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল, এখানে আপনি লিখতে পারেন যে লিখিত, লিখিত লিখলে বুঝে যাবেন। 20 হচ্ছে রসিদ। 21 স্বীকৃতি। 22 পক্ষভুক্তি। 23
অবিরাম চুক্তিভঙ্গ। 24, 24-এ আপনারা লিখবেন হচ্ছে প্রকৃত ক্ষতি। এখানে এই যে এখানে লেখা আছে প্রকৃত ক্ষতি, প্রকৃত ক্ষতি। আর এই যে উদাহরণটা পড়লে প্রকৃত ক্ষতি দ্বারা কি বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবেন। তারপর 25, 25-এ এসে বলবেন যে ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি। 25-এ ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি, ইংরেজি বর্ষপঞ্জি। তারপর 26, 26-এ এসে লিখবেন হচ্ছে সুখাধিকার বা ইজমেন্ট। তারপরে 27-এ এসে লিখবেন হচ্ছে জীবন সত্য। 28-এ এসে লিখবেন হচ্ছে জবরদখল। শুধু লিখবেন জবরদখল, এতটুকু লিখলে আপনার মনে থাকবে এটা তার কি বোঝায়। আর 29, 29 এসে সংরক্ষণ। তাহলে দেখেন পুরো ধারাটা জাস্ট আপনি ছোট ছোট শব্দ এবং ধারার পাশে শব্দগুলো লিখেই খুব ধারাগুলো মনে রাখার চেষ্টা করতে পারবেন। নোটের প্রথম দিকে দেখেন এই ধরনের টেকনিক দেওয়া আছে যে কিভাবে ধারাভিত্তিক প্রশ্ন মনে রাখবো। তাহলে ধারা এবং একটা করে শব্দ সংকেত বা দুইটা করে শব্দ সংকেত, দুই একটা করে ক্লু। আচ্ছা, মতিউর ভাই এই টেকনিকটা কেমন মনে হলো? জি স্যার, অনেক ভালো হয়েছে স্যার। আপনি যা বলছেন আমি সাইডে একটু নোট করছি স্যার। মাঝখানে শুধু হ্যাঁ, 18 যেটা বলছিলেন, হ্যাঁ, প্রতারণা প্রবঞ্চনা মনে হয়, হ্যাঁ, নাকি স্যার? প্রতারণা বা প্রবঞ্চনার ফলাফল আপনি লিখবেন প্রতারণার ফলাফল। আর শুধু প্রতারণা লিখলে তো বুঝতে পারবেন যে কেউ প্রতারণা করলে যেদিন জানতে পারবো সেদিন থেকে শুরু হবে। তার মানে কোন ধারায় কি আছে এটা মনে রাখবেন, ধারাভিত্তিক প্রশ্ন মনে রাখার কৌশল। নোটের শুরুতে আছে না যে ধারাভিত্তিক প্রশ্ন টাইপ মানে প্যাটার্ন বিশ্লেষণ, এবং সেখানে বলে দেওয়া আছে আমার পরামর্শ। তো পরামর্শ এইভাবে জি আছে, স্যার। কিভাবে করতে হবে সেটা দেখাই দিলাম। যদিও ফাইনাল টাচ নোটে থাকবে, তারপরেও যদি ঘুম না আসে রাত্রে করে ফেলেন একটা খাতায়, প্রায় 10 মিনিট সময় লাগবে না। একটা খাতায় আপনি নোট নেন, আমার নোটে না, আলাদা খাতায় নেন, যেটা আপনার নিজস্ব। উপরে লিখে রাখেন তামাদ আইন বা লিমিটেশন অ্যাক্ট। ধারা মনে রাখার কৌশল বলে ধারা 1 পাশে লেখেন শিরোনাম, ধারা 2 সংজ্ঞা, ধারা 3 এই যে আমি যতটুকু দাগ দিয়ে দিয়েছি জি স্যার, মেয়াদ। মেয়াদ মেয়াদ অন্তে। তারপরেও এগুলো জি ভিডিওতে থাকবে, ভিডিও দেখে দেখে আপনি তুলে নেবেন, অর্থাৎ যেই শব্দ দিয়ে যেই ধারাটা আপনি মনে রাখতে পারেন প্রতিটা জি স্যার। ধারার আলাদা আলাদা একটা ছোট করে শব্দ চুজ করলেন এক বা একাধিক। এভাবে আমি নিজে মনে রাখতাম ভাই। এবং এটা শুধু মনে রাখলে হবে না, পড়তে হবে। এবং 1 সপ্তাহ পর পর দেখি তো আমি তামাদ আইনের ধারাগুলো এইভাবে মনে রাখতে পারছি কিনা। তখন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি কি করবেন, খাতায় 1 থেকে 29 পর্যন্ত ধারাগুলো লিখবেন। লিখার পরে আপনি জি এভাবে হাইফেন দিয়ে কি করবেন, আপনি নিজে মুখস্থ লিখতে পারছেন কিনা দেখবেন। যেমন আমি অনেকটা মুখস্থ বলে ফেললাম না সবগুলো মাঝখানে 5-7টা বাদ দিয়ে। জি স্যার। তো এরকম আপনাদেরকেও চেষ্টা করতে হবে, পরীক্ষা দিতে হবে আপনাদের। ঠিক আছে? জি তা আমি সব সাবজেক্টেরই এগুলো ফাইনাল টাচ নোটে থাকবে। আপনারাও চেষ্টা করেন কোন শব্দ দিয়ে মনে রাখতে পারবেন। এটা কিন্তু নিজের ক্রিয়েটিভিটি যদি ব্যবহার করেন, নিজে চেষ্টা করে নিজে করেন, বেশি মনে থাকবে। আর ফাইনাল টাচ নোট তো আমি দিবই, সেটা দিব জি অক্টোবরের 20 তারিখের পরে। মানে আপনি 1.5 মাস পরে ফাইনাল টাচ নোট পাবেন। ফাইনাল টাচ নোটে এইসব টেকনিক অনেক থাকবে, এবং দ্রুত র্যাপিড রিভিশন বলে দ্রুত কিছু সেকশন থাকবে, দ্রুত বিষয় থাকবে দ্রুত মনে রাখার জন্য। এবং আরো কিছু এমসিকিউ প্রশ্ন থাকবে, মডেল টেস্ট থাকবে। মানে আমরা নভেম্বর মাসটা শুধুমাত্র ফাইনাল টাচ নোটই পড়বো, এই নোট আর পড়বো না। তো ঠিক আছে, কারো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, সবকিছু ঠিক আছে।